দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি অলিউল রনি। আমার সাথে আলোচনার জন্য আরো উপস্থিত আছেন সহকর্মী সানি আহমেদ। সানি আহমেদ, আপনাকে স্বাগত। এই অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করে থাকি দৈনন্দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পিছনে এক বা একাধিক যে ঘটনা রয়েছে সেগুলো এবং সেই সাথে দিনের উল্লেখযোগ্য ঘটনাসমূহ। আজও তার ব্যতিক্রম নয়। আমরা শুরুতে যেটি দিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 1 বছর পার করে ফেলেছে। এই 1 বছর আসলে তাদের সফলতার জায়গা কোথায় ছিল কিংবা তারা ব্যর্থতা হয়েছে কোন কোন জায়গায়, এই বিষয়গুলো নিয়ে। তো হচ্ছে আপনার কাছে প্রশ্ন যে 1 বছরে আপনি কি দেখেছেন, মানে কতটা সফল হয়েছে কিংবা ব্যর্থ হয়েছে, কি বলবেন? সফলতা এবং ব্যর্থতা জন্য আপনার 1 বছর কিন্তু মাপার জন্য 1 বছর যথেষ্ট সময় নয়। তবুও মানে সবাই বিভিন্ন গণমাধ্যম বলি বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই সরকারের অনেক ভারী করে রাখা হচ্ছে। এই বিষয়টা কেন হইল? প্রধানত কারণ হচ্ছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিশাল বড় ব্যবধান ছিল। সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন এই অন্তর্বর্তী যে সরকার দায়িত্ব গ্রহণ করলেন এবং করার পরে যে 1 বছর যে এখনো তারা স্টিল নাও পরিচালনা করছেন, আমাদের একটি প্রত্যাশা ছিল যে একজন নোবেল বিজয়ীর হাতে দেশ গিয়েছে এবং ওনার যে টিম তারা অনেক জ্ঞানী, নলেজেবল পারসন, অনেক অভিজ্ঞ একটি টিম। আপনার ডক্টর সালাউদ্দিন আহমেদকে নিয়ে আসছেন উনি অর্থ মন্ত্রণালয়ের জন্য। আপনার দেশের বিনিয়োগ বাড়ানোর জন্য বিদেশ থেকে যারা এই দেশের মেধা শক্তি, এক সময় আমরা যে বলতাম যে দেশের মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে, সেই মেধাগুলোকে আবার তিনি এই দেশে ফিরিয়ে এনেছেন শুধু এই দেশটিকে উন্নয়ন করার জন্যই। 1 বছর হতে চললো। আমরা ব্যর্থতাটা আমরা কোথায় দেখছি? আমরা কিন্তু ব্যর্থতা শুধু বলছি যে আপনার চলমান যে দেশের পরিস্থিতি, সেই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মব জাস্টিসের নামে যা শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো থামেনি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি তলানিতে গিয়েছে যে এখান থেকে বের হতে অন্তর্বর্তী সরকার কেন, রাজনৈতিক সরকার আসলেও যে মবটা শুরু হয়েছে এটা দূর করা ইটস নট আ ইজি টাস্ক। 1 বছর হয়েছে, তবে 1 বছরে ব্যর্থতার গল্প তো সবাই বলছে। আমি কিছু অর্থনীতির একটি বিষয় তুলে ধরছি, কারণ আমি আরেকটু যোগ করতে চাই। আমাদের 1 বছর যেতে হবে না, আমরা যদি বিগত 2 দিনের দিকে যাই তাহলে হচ্ছে দেখবো যে রাজধানীতে 5টি লাশ পড়েছে। আসলে সরকারের সব সফলতা এটি ঢেকে ফেলে কিনা? ওই যে একটি কথা আছে না যে একটি দেয়াল ইট দিয়ে যদি 100টি ইট দিয়ে একটি দেয়াল তৈরি করা হয়, যদি 4-5টি ইট যদি বেকায়দায় লাগানো হয় তখন চোখে ওইগুলোই পড়ে। দিন শেষে মানুষগুলো কিন্তু নিরাপত্তা চায়। তো যেভাবে দেখা যাচ্ছে যে এই পাথর দিয়ে মানুষ মারা, কুপিয়ে মারা, ছিনতাই অহরহ, এখন এটা হচ্ছে এখন আপনার একদম সিনেমার বাংলাদেশ হয়ে গেছে এক কথায়। কারণ এই বাংলাদেশে এখন কোনো যে দেশের আইনের শাসন বলে যে কিছু আছে, কারণ দেশের আইন আদালত তো সবাই পড়ে আছে যে ওই আওয়ামী লীগের কে কি করলো না করলো তাদের এই বিচার কাজ নিয়ে, কিন্তু চলমান যে অস্থিতিশীলতা চলতেছে এগুলোর জন্য যে নিরাপত্তা রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটি দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, সেই পরিস্থিতি কিন্তু তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে অনেকটা তাদের লোকবল সংকটের কারণে। কারণ হচ্ছে আপনি জানেন যে অভ্যুত্থানের পর থানাগুলোতে যেভাবে আগুন জ্বালিয়ে থানাগুলো ধ্বংস করা হয়েছে, যেভাবে পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, এই পুলিশগুলো যে আবার ব্যাক করে আগের মতো করে দায়িত্ব, নেতিবাচক জিনিস বা সমালোচনা থাকতেই পারে, কিন্তু পুলিশ ছাড়া তো আপনার দেশ নিরাপদ না। কারণ আর্মি তো আর সারা বছর আপনাকে প্রোটোকল দিয়ে নিরাপদ দিয়ে রাখতে পারবে না। আমাদের দরকার পুলিশ, আমাদের দরকার এলাকার যে পুলিশ ফাঁড়ি, সেগুলো ফাঁড়িগুলো তো নাই। থানাগুলোর অবস্থা এতটা বাজে যে এখন পুলিশ যে কোথাও যদি কোনো ঘটনা ঘটে থাকে তারা ওই বড় ভাইরাল কোনো কিছু না হলে ওইভাবে তারা গুরুত্ব দিয়ে কাজও করছে না।
আমরা কিন্তু তাদের মধ্যে যে তারা মূলত এই দেশটা তো পুলিশের উপরেই নির্ভরশীল, তারাই কিন্তু এলাকা ভিত্তিক জনগণকে তৃণমূল পর্যায়ে তাদের নিরাপত্তা দিয়ে রাখবে, কিন্তু সে পুলিশকে কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভ হতে দেখিনি, যার দায় অবশ্য আমরা শুধু চালিয়ে দিচ্ছি যে সরকার পারছে না। আচ্ছা সানি আহমেদ, আপনি যেমন বলছিলেন যে আসলে সরকার একটি দায় রয়েছে, আমি আপনাকে দুজন উপদেষ্টার কথা যদি বলি, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে বিগত যে কোনো সময়ের থেকে পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। তিনি যে কথাটি বলছেন আসলে ক্রাইটেরিয়া কি, কিসের ভিত্তিতে বলছেন, এই একটি কথা। আর দ্বিতীয় হচ্ছে তথ্য উপদেষ্টা আমাদের যে মাহফুজ আহমেদ আছেন, তিনি বলছেন যে আসলে এই সরকারের হাত পা বাঁধা। তো এই যদি উপদেষ্টারা এটি বলেন তাহলে হচ্ছে আসলে আমাদের সাধারণ জনগণের যে মুক্তির জায়গাটি সেটি আসলে প্রশ্নবিদ্ধ হয় কিনা। রাত 3টা বাজে একজন উপদেষ্টা, দ্যাট মিনস মন্ত্রী, মিনিস্টার, উনি রাত 3টা বাজে আপনার ওই সাংবাদিক নিয়ে প্রেস কনফারেন্স করে তেমন আমাদেরকে জানালেন যে আগামীকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। এই বিষয়টা কতটুকু একজন সাধারণ নাগরিক এত মধ্যরাত্রে প্রেস কনফারেন্স ডেকে যখন বলা হয় যে মধ্যরাতে প্রেস কনফারেন্স কারা করে যখন কোনো ইন্টারন্যাশনাল ইস্যু বা ন্যাশনাল কোনো ইস্যু যদি থেকে থাকে, এখন এমন একটি তথ্য তারা জানালেন যে মধ্যরাত্রে যে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আছে, পরিস্থিতির উন্নয়ন হচ্ছে। তো উন্নয়ন হচ্ছে, গতকালকেও তো একজন সাংবাদিককে গাজীপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো এই কি তাদের নমুনা? তো তারা কি বলতে চান? এখন এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশাটা ছিল কি, যে এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এবং যারা এই সরকারের মাথা রয়েছেন, যদিও কিংস পার্টি মানে দুইজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি দুইজন ছাড়া আপনার মোস্ট অফ দেম আপনার আমাদের এই বিশ্বাসযোগ্যর একটি জায়গা তারা রেখেছেন, কারণ তারা ক্লিন ইমেজের মানুষ। কিন্তু তারা যে দায়িত্বগুলো চেয়েছিলেন যে এই দেশটাকে একটি পর্যায়ে যেতে, কাদের দিয়ে করবেন? তার নিচের সারিগুলো তো ভালো না, আর তাদেরকে কি করতে দেবে কেউ? প্রথমে যে জিকির তুলছিল যে না এই সরকারকে আমরা চাই না, আমরা নির্বাচন চাই না, আমরা 5 বছর ইউনূস সরকারকে চাই, এখন কিন্তু আপনি দেখেন যে আপনি তো নিজেও সরেজমিনে আপনার জনগণের সঙ্গে আপনি কথা বলেন, এখন কিন্তু সেই সুর কিন্তু পাল্টিয়ে গিয়েছে যে না এই পরিস্থিতিতে আসলে দেশ বেশি দিন চলতে পারে না, কারণ আপনি এখান থেকে বাসায় যাবেন, আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি ভালো থাকবেন, যে কোনো সময় যে কোনো অঘটন আপনার ঘটে যেতে পারে। এখন সরকার পতনের পর আপনি খেয়াল করে দেখেন যে এলাকা ভিত্তিক তখন তো পুলিশ প্রশাসন নাই, এবং অনেক বাড়িতে ডাকাতির মতো ঘটনা ঘটেছে, সেটা আমরা ঢাকাতেও দেখেছি। এবং তখন কি করেছিল এলাকাবাসী সম্মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু নিজেরাই তাদের এলাকাকে, মহল্লাকে তারা পাহারা দিয়ে রেখেছিলেন। পরবর্তীতে এটা কয়দিন আর মানুষ করবে, তাই না? তো একজন মানুষ যখন নিজের নিরাপত্তার জন্য যখন সরকারের উপর ভরসা না করে তার নিজেরই গ্যারান্টি নিতে হয়, তখন এই দেশের পরিস্থিতি বা কি সেটাই তো বুঝে ওঠার কোনো উপায় নেই। তারা যতই মুখে বলুক, কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? এখন তারা পারছে না, নাকি তাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? যেমনটি আপনি একজন উপদেষ্টার রেফারেন্স দিয়ে বললেন যে আমাদের হাত পা বাঁধা, ওনাকে ক্লিয়ার করতে হবে, মানে ওনার কোথায় হাত পা বাঁধা, কে ওনার হাত পা বেঁধে রেখেছেন, ওনাকে এটা ক্লিয়ার করতে হবে। ওনার ভাইয়ের অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ায় যে এই টাকা পাঠানো হয়েছে, এটা বনি আমিন তার ফেসবুকে দিয়েছে, ওইটারও তো উনি ব্যাখ্যা দিলেন না যে আসলে কোন বিষয়টা হচ্ছে। উপদেষ্টার বাবা তিনি ঠিকাদারি করেন, আবার যে ফেসবুক আমরা দেখি, কিন্তু আমরা এগুলো কিন্তু অনেকগুলো দেখি, অনেক কিছু হয়, আবার তারা পরবর্তীতে আবার ব্যাখ্যা দিচ্ছেন। আবার জাতীয় একটা বিষয় জুলাই ঘোষণাপত্র, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তারা কয়েকজন মিলে গিয়েছেন রিক্রিয়েশনের জন্য। এখানে আমরা আসবো, আমরা যেখানে ছিলাম আপনি জুলাই সনদ নিয়ে বলেছেন, তো এর আগে একটু জানতে চাই যে আসলে মোটা দাগে এই সরকারের ব্যর্থতা নিয়ে আমরা কথা বলেছি, তো আসলে এই সরকারের কি সফলতা বলতে কিছুই নেই? ডেফিনেটলি আপনার এই সরকারের সফলতা দেশের অর্থনৈতিক সেক্টরে উল্লেখযোগ্য তারা সফলতা দেখিয়েছে গত 1 বছরে। আপনি জানেন যে দেশের রিজার্ভের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি, সাধারণ মানুষের যে দ্রব্যমূল্যের যে লাগাম টেনে ধরা, জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতি, এটা নিয়ে যে আগে একটা নাভিশ্বাস তৈরি হচ্ছিল, পেঁয়াজের কেজি 200 টাকার উপরে চলে গিয়েছিল, সে মূল্যস্ফীতি কিন্তু কমাতে এ সরকার ভালো অবদান রেখেছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। যে সিন্ডিকেটগুলোর, এই সিন্ডিকেট পরিপূর্ণতা আর দূর করতে পারেননি,
কারণ হচ্ছে আগে যে আওয়ামী লীগের সিন্ডিকেট কাজ করতো, এখন এখানে অন্য কেউ কাজ করছে, যার যার রাজনৈতিক পজিশন, যেখানে দেখা গেছে যে বিএনপি লোকবল বেশি ওইখানে বিএনপি সিন্ডিকেট করছে, যেখানে জামাত বেশি সেখানে করছে, যেখানে এনসিপি আছে। মোট কথা হচ্ছে আগের যার আওয়ামী লীগের বদলে এখন যারা বর্তমানে রাজনৈতিক দলের এখন যাদের মাথা গজিয়েছে তারাই এখন নিয়ন্ত্রণ করছেন। এই যে সিন্ডিকেটটা কমানোর কারণে এটা একটা পজিটিভ জিনিস যে মূল্যস্ফীতি আপনার প্রায় এখন 8-এর ঘরে নিয়ে আসছে, এবং সরকারের একটি পরিকল্পনা রয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে 6-এর ঘরে নিয়ে আসবেন। এটা কিন্তু অনেক ভালো একটি বিষয়। আবার সুদহার, নীতি সুদহার, দেশের অর্থনীতির যে একটা পরিস্থিতি, ব্যাংকগুলো আপনি দেখেন যে ব্যাংকগুলো যেভাবে লুটপাট করা হয়েছিল, এই বাংলাদেশ ব্যাংক কিন্তু এই যে আপনার এই একদম মরে যাওয়া ব্যাংকগুলোকে টেনে তুলেছেন। তো আমরা এখনো প্রায় দেখছি যে বিভিন্ন ব্যাংকে আসলে এই ঝামেলাগুলো এখনো বিদ্যমান রয়েছে। তো ব্যাংক ব্যবস্থায় কি আসলে শান্তি ফিরে এসেছে কিনা, কি বলবো? মন্দের ভালো। কেন মন্দের ভালো? কারণ আগে বিশেষ করে 5-6টা ব্যাংক নিয়েই বেশি, মানে মোট কথা মোদ্দা কথা বলতে গেলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো নিয়েই বেশি প্রবলেম ফেস করছে এই দেশ। কারণ হিউজ একটি অ্যামাউন্ট তারা লুটপাট করে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এখনো বলছে অভিযোগ রয়েছে। এখন এটা সত্যতা কতটুকু এটা তারা এসে যখন দায়িত্ব নেবেন তখন আবার এটাকে দেখবেন যে এটার উপরে কত কিছু তারা মাখছেন, তখন আমরা ওইটা দেখব। কিন্তু আপাতত তারা এই ব্যাংক ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে গেছেন। এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ বরাদ্দ দিচ্ছেন, এবং অনেকটা মন্দ থেকে ব্যাংকগুলো কিন্তু বেরিয়ে আসছে। আপনি রিজার্ভের পরিমাণের কথা বললাম, এবং আপনি দেখেন যে এই যাবৎকালের রেকর্ড, আমরা যে একটি দেশের, আপনি জানেন যে বড় বড় প্রজেক্ট করার জন্য, ব্রিজ করার জন্য, কর্ণফুলী টানেল করার জন্য আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, হযরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই বড় বড় প্রজেক্টগুলো করার জন্য কিন্তু সরকারের বৈদেশিক ঋণের প্রয়োজন হয়। এই যাবৎকালের রেকর্ড কিন্তু তারা বিদেশি ঋণ শোধ করেছে প্রায় এটা 409 কোটি বিলিয়ন ডলার মতো। এটা কিন্তু এক বছরে শোধ করা, এটা কিন্তু বিশাল একটা বিষয়। যদিও অর্থনীতিরও ব্যর্থতার অনেকটা আছে, তারা কিন্তু এই যে কর সংগ্রহের জায়গায় কিন্তু অনেকটা তারা দুর্বল, এবং অর্থনীতির বেশ কিছু যে জায়গা ছিল যে সংস্কারে তারা হাত দিয়েছিলেন, ওই সংস্কারগুলো কিন্তু এখনো তারা কিন্তু করতে পারছেন না। এই যে অর্থনীতির দিক দিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন নোবেল বিজয়ী, এবং আমরা ওনাকে, যদিও উনি শান্তিতে পেয়েছেন, কিন্তু আমরা তো ওনাকে একজন অর্থনীতিবিদ মনে করি। কারণ এই গ্রামীণ যে জনসাধারণের মাঝে উনি যে একটি আপনার এই গ্রামীণ জনসাধারণ মানুষদেরকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য ওনার যে পলিসিগুলো উনি আজকে সুদীর্ঘ বহু বছর ধরে উনি কাজে লাগিয়ে যাচ্ছেন, আমরা ওনাকে মনে করেছি যে, আমরা মনে করি যে উনি একজন অর্থনীতিবিদ, এবং ওনার হাতে যখন দেশ থাকবে তখন ওই অন্তত আর যাই হোক এই অর্থনীতির চাকাটা উনি ভালো রাখবেন। আপনি জানেন সানি, আপনি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলছিলেন অর্থনীতি সেক্টরে, তো সেক্ষেত্রে আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, যেমন হচ্ছে গণমাধ্যমে একটি কথা রয়েছে যে শুধু সরকার চাইলেই হবে না, আসলে রাজনৈতিক দলগুলো ওইভাবে চাচ্ছে না। বিশেষ করে আপনার বিএনপির কথা বলা হচ্ছে, বা জামায়াত ইসলামের কথা বলা হচ্ছে, বা নতুন যে রাজনৈতিক দলটি এনসিপির কথা বলা হচ্ছে। তো আসলে আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে সরকারকে সহযোগিতা করতো, তাহলে হচ্ছে তিনি আরো ভালো কিছু করতে পারতেন আমাদের জন্য? সরকারকে তারা সহযোগিতা করলে তো তারা আরো 5-6 বছর তারা বসে থাকতে হবে। যদি সরকার এই ভালো করতো, যেভাবে অর্থনীতিটাকে, এই যে অর্থ পাচার কিন্তু অনেকটা রোধ হয়েছে, যে কারণে আমাদের রিজার্ভের পরিমাণ অনেকটা বাড়ছে, যে আপনার অর্থ পাচারটা বন্ধ হয়েছে, হুন্ডির মাধ্যমে এগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু আবার রেমিটেন্স, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স কিন্তু আমাদের আসছে, যে কারণে রিজার্ভের পরিমাণটা বাড়ছে। তো অর্থনৈতিক দিক দিয়ে আমরা, এবং আগে যে ব্যাংকগুলো লুকোচুরি করতো, চুরি করতো, তাদের অর্থনীতির যে প্রকৃত যে হিস্ট্রি এটা তুলে না ধরে তারা যে এটার উপর প্রলোভ দিয়ে দেখানো হয়তো, এইটা কিন্তু আমরা এবছর আমরা একটা ব্যতিক্রম দেখছি, যে এবার যে এক্স্যাক্টলি রিয়েল ফিগার এটাই আমরা পেয়েছি, এবং যেটা আমরা চাচ্ছিলাম। তো অর্থনৈতিক দিক দিয়ে আমরা ভালো একটি অবস্থান সরকারের স্বীকার করতে হবে। সানি আহমেদ, আমরা যেখানে ছিলাম বলছিলেন অর্থনৈতিক সাফল্যের কথা এবং রেমিটেন্স বৃদ্ধির কথা বলছিলেন, আসলে যদি বিষয়টি একটু বলতেন।
যেমনটি সেখানে আমরা রেখেছিলাম যে যে পাচার রোডটা বা হুন্ডি কমার কারণে যে আমাদের রেমিটেন্সটা বাড়লো এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা আগের যে কোনো সময়ের তুলনায় আমরা একটু ট্রান্সপারেন্ট পাচ্ছি, অর্থাৎ স্বচ্ছ, কারচুপিটা আমরা একদম কম পাচ্ছি। আপনি জানেন যে দেশের শেয়ার বাজারের কারসাজি নিয়ে ঘটনা নতুন নয়। 96 সালে ধস নেমেছিল, একদল কারসাজি চক্র হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, 2010-11-তে নিয়ে গেছে, এই 2024-এ এসেও সেই একই কাহিনী আমরা দেখেছি। কিন্তু এই সরকার এসে কি করলেন, দেশের শেয়ার বাজারের দিকে একটু মনোযোগ দিলেন এবং এমন কাউকে ওইখানে অ্যাপয়েন্ট করলেন যিনি, যার ক্লিন ইমেজ আছে এবং যিনি যত বাধা বা বিঘ্নতাই আসুক তিনি হেলে পড়বেন না, এবং তেমনটি যারা কারসাজির সঙ্গে জড়িত ছিল তাদের ব্যবস্থা নিয়েছেন এবং আপনার যে বড় বিনিয়োগকারী তাদের যে একটা আস্থার জায়গা দেশের শেয়ার বাজার, ওই পরিস্থিতিটা কিন্তু এখন অলমোস্ট তারা তৈরি করতে পারছেন। এখন কিন্তু শেয়ার বাজারের প্রতি মানুষের এবং বিনিয়োগকারীদের কিন্তু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। তো সব মিলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনার কোনো ডাউট নেই যে ভালো করছে। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে রাজনৈতিক দলগুলো, আসলে রাজনৈতিক দলগুলো যদি তারা সরকারকে যদি ভালো রাখতে চাইতো তাহলে তো আমরা সকলেই প্রতিবাদ জানাতাম যে না আরো 5 না আরো 10 বছরে অন্তর্বর্তী সরকার থাকুক, আমরা কিন্তু নির্বাচন চাই না। আপনি দেখেন এই যে জুলাই গণহত্যা এবং রাষ্ট্র সংস্কার আর হচ্ছে নির্বাচন, এই তিনটি মূল মোটিভ কিন্তু এই সরকার, তাই না? তো জুলাই গণহত্যার যে বিচার কি হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন জায়গায় তারা সংস্কার করছে, তারা কাজ করছে। কিন্তু আমি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে সংস্কার নিয়ে অনেকেই বলছেন যে আসলে সংস্কার বলতে তেমন কোনো কিছু পদ্ধতিগত যে সংস্কার তেমন কোনো কিছু হয়নি, শুধু হয়েছে যে আগে যেখানে আওয়ামী লীগের লোক বসা ছিল এখানে হয়তো বিএনপির কেউ আছেন না হয় জামায়াত ইসলামের কেউ আছেন। আসলে আপনি কি বলবেন? এই যে একটি সংস্কারের যে মেইন যে পয়েন্টটা, এই মেইন পয়েন্টটা কিন্তু এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন না এবং ওই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এগুলো কিন্তু হচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে যেই কারণে পিআর পদ্ধতি চাওয়া হচ্ছে, কারণ হচ্ছে কি এবার সবাই ধরে নিয়েছে ভাই আপনি যাই কিছু করেন, এবং সবাই এনসিপি বলেন বা জামাত বলেন সবাই ধরে নিয়েছে যে এবার নেক্সট টার্মের নির্বাচন হলে যে বিএনপি কনফার্ম তারা এই দেশ পরিচালনার দায়িত্ব তারা গ্রহণ করবেন। তাহলে পরবর্তীতে কি, পরবর্তীতে যেন আমরা আসতে পারি, মানে তাদের এই টার্মে তাদের উদ্দেশ্য না, তাদের টার্মের উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন এই দেশের শাসন ক্ষমতায় তারা থাকতে পারেন। এখন যদি আপনি অন্তর্বর্তী সরকারকে যদি একদম ভালোভাবে সহযোগিতা করেন, সামান্য একটা বিষয় নিয়ে শাহবাগ আন্দোলন করে কি একটা অবস্থা, এবং সেই দিন আপনার এই যে ব্যারিকেড দিচ্ছে একটা অ্যাম্বুলেন্স, তারা শয্যাশায়ী এবং মৃতপ্রায় মুমূর্ষু একজন রোগীকে নিয়ে যাচ্ছেন আপনার, তাকে এটা যেতে দিবে না, কারণ রাস্তা ব্লক, আমরা আন্দোলন করছি। এখন সামান্য বিষয় নিয়ে রাস্তা যদি ব্লক করে রাখে, বারবার যদি এই সরকারকে বিব্রত পরিস্থিতির মধ্যে রাখতে চায়, তাহলে এই সরকার কি কাজ করে? আপনি কি মনে করেন না যে এই সরকারকে আসলে এই সব বিষয় দমনের জন্য আরো কঠোর হওয়া দরকার? কঠোর হবে, লোকবল কোথায়? তো সেখানেও তো এক ধরনের ব্যর্থতা তাহলে এই সরকারের। এইটা আসলে ব্যর্থতা বলবো না, এটাকে বলতে হবে পর্যাপ্ত সময় না পাওয়া। কাউকে যদি আপনি কোনো একটা দেশের দায়িত্ব দেন, তাহলে এটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ। এবং এটা সংবিধান অনুযায়ী 3 মাসের একটি সময় রয়েছে, যেটা আওয়ামী সরকার বাতিল করেছিল। যদি আগের সংবিধানে, আমি এইটা না আগের সংবিধানের কথা বলছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটি নির্দিষ্ট সময় রয়েছে, তাদের মূল কাজ থাকে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা। তো সেই জায়গায় কিন্তু ভিন্ন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু 1 বছর অতিক্রম করেছে, আমরা তাদের কাছ থেকে এক্সপেকটেশন একটু বেশি করে ফেলেছিলাম যে একদম রাতারাতি আমাদেরকে চাঁদের দেশে নিয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা ধারণাটা তা না। এই প্রত্যাশা এবং প্রাপ্তি, শুরুতে যেটা বলছিলাম যে বিশাল বড় গ্যাপ হয়ে যাওয়ার কারণে আমরা এই সরকারের ব্যর্থতাটাই আমরা বেশি করে দেখছি, কিন্তু তাদেরকে যে আমরা কাজ করতে দিচ্ছি না, জনে জনে শুধু যে আমরা হামলা, আমরা এই যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, যে মিছিল, যে রাস্তা অবরোধ, যে জনমনে যে একটা আতঙ্ক সারাক্ষণ যে বিরাজ করানোর, এই পরিস্থিতিটার দায় যে শুধু সরকার একার না, কারণ সরকারকে সকলের সহযোগিতা করতে হয়, আর সহযোগিতা ছাড়া কিন্তু একটি দেশ সুন্দরভাবে এগিয়ে যেতে পারে না। সানি, আরেকটি বিষয় জানতে চাই, যে গত কয়েকদিন ধরে যে কথাটি সব থেকে বেশি ভেসে আসছে সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যারা অগ্র সৈনিক ছিলেন, বিশেষ করে আমরা বর্তমানে যারা ছাত্ররা রয়েছেন তাদেরকে আসলে জানি, তো এই যে আপনার তারা যে দলটি গঠন করেছে এনসিপি, তো হচ্ছে জুলাইয়ের মতো একটি দেশের যখন বর্ষ পালন আসলে হয়, সেখানে তাদের অনুপস্থিতি, বিশেষ করে ওই দিনে তারা হচ্ছে কক্সবাজার চলে গিয়েছেন। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা কি মনে হয় যে কেন তারা ওখানে যেতে পারেন বা কিসের জন্য যেতে পারেন?
হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ওই শামীম পাটোয়ারি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তারা অনেক ক্লান্ত, তারা রিক্রিয়েশনের জন্য গিয়েছেন। তারা মানে এখন তাদের কাছ থেকে আপনি কি নেবেন? এখন আরেকজন যুক্তি দাঁড় করাচ্ছেন, যেহেতু ওই সকলেই আমাদের প্রতিনিধি তো এই ঘোষণাপত্রে তো ছিল, যেহেতু সকল রাজনৈতিক দলের মেইন হেড তারা তো এখানে উপস্থিত ছিল, তো তাদের তো আর এখানে থাকা বা না থাকলে চলে, আমরা একটু যে কক্সবাজার আমরা ঘুরে আসি কক্সবাজার। আবার আরেকজন তো এমনও বলছে যে ইতিহাস শুধু ওই মিটিং এর বৈঠকেই হয় না, ইতিহাস অনেক সময় সাগর পাড়েও রচনা করা হয়। তো এটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা এটা কেন গিয়েছিল এই জন্য কিন্তু এনসিপির সাংগঠনিকভাবে তাদেরকে শোকজ করা হয়েছিল, এবং তারা কি কারণ দর্শিয়েছে বা কি যুক্তি তারা দেখিয়েছে এনসিপি কিন্তু এখনো এটা প্রকাশ করেনি যে আসলে তারা কেন গিয়েছিল। তবে ব্যক্তিগতভাবে এমন একটি দিনে তারা যদি তারা ট্রান্সপারেন্ট থাকতো, স্বচ্ছ থাকতো, এমন একটি দিনে তাদের ওইখানে রিক্রিয়েশন একদিন পরে গেলেও তো পারতো। আরেকটি বিষয় জানতে চাই যে এনসিপি তারা বারবারই বলছেন, তাদের যে নেতৃত্ব তারা বলছেন যে আসলে তাদের যে সদস্য সংখ্যা রয়েছে, তারা যে ডোনেশনটা করছেন সেটির অর্থায়নে আসলে দলটি চলছে। তো হচ্ছে সেখানে দাঁড়িয়ে এনসিপি যে শীর্ষ নেতারা রয়েছেন তারা আপনার চট্টগ্রাম কক্সবাজারের সব থেকে বড় যে হোটেল টিউলিপ, এবং সেটি সব থেকে খরচ বেশি বাংলাদেশে, সেখানে অবস্থান করছেন। তো আপনার কি মনে হয় আসলে এই যে তাদের অর্থায়নের যে উৎস এটি তারা কোথা থেকে নিয়েছেন, কিংবা তাদের নামে যে একাধিক অভিযোগ রয়েছে আসলে এখান থেকে কিছু করেছেন কিনা? ওই যে মুখ্য সমন্বয়ক একজন আছেন, উনি আপনার একটি দামি গাড়িতে চড়েন, ওনাকে প্রশ্ন করা হইল যে এই গাড়ির উৎস কোথায়, উনি বললেন যে আমাকে একজন জামাতপন্থী মানুষ ব্যবসায়ী উনি আমাকে উপহার দিয়েছেন। তো ওনারা এখনো উপহারের মধ্যেই চলছেন। যা আপনি বলেন, হয় আপনার ডোনেশন বলেন, চাঁদা বলেন, আর উপহার বলেন, এই দিয়েই ওনারা তো আর আপনার কোনো চাকরি বাকরি বা কোথাও যে করছেন। এবং রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা, আপনি যে এনসিপি কেন, এনসিপি শুধু বারবার তারা তো মাত্র উঠে আসছে। এই যে এই কাজগুলো কিন্তু এই যে বিএনপির যারা বড় মন্ত্রী হন, আওয়ামী লীগের যারা বড় মন্ত্রী হন, তাদের কাছে কিন্তু এই প্রশ্ন করার সাহস কিন্তু কেউ পায়নি যে আপনি এই যে গাড়িটা কিনছেন, এই ফ্ল্যাটটা কিনছেন, এটার উৎস কি? সরকারের পক্ষ থেকেও না, জনগণের পক্ষ থেকেও না, শুধু এই এনসিপিকেই তোলা হচ্ছে কেন? তারা এই যে ছাত্র থেকে উঠে আসছে, তাদেরকে একটু নরম পাওয়া গেছে, তারাও যখন একসময় পাওয়ারফুল হবে। আপনি দেখেন এই যে সার্জিসে যে শোডাউনটা করলো, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এত টাকা কোথায় পাইলেন, বলল যে আমি নানার বাড়ির জমিদার, বা যাই হোক যাই কিছু বলছেন। তো অর্থের উৎস এনসিপি দেখেই করতে পারছে। জামাতকে কিন্তু কেউ প্রশ্ন করছে না, বিএনপিকে কেউ প্রশ্ন করছে না, আর আওয়ামী লীগকে কেউ তো ধারে কাছেই ভিড়তে পারতো না। তবুও তো একজন রাজনৈতিক দল আমরা পেয়েছি যাদেরকে আমরা জনগণের প্রশ্নের মুখে দাঁড় করাতে পারি, তাই না? তো হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনে এই এনসিপি কিন্তু আমাদের বলেছিল যে একটি সুন্দর বাংলাদেশ এবং গ্রহণযোগ্য বাংলাদেশ, এবং যেখানে থাকবে জবাবদিহিতা। তো সেখানে দাঁড়িয়ে আপনি যখন আপনার মত প্রকাশ করতে পারছেন না একজন সাংবাদিক হিসাবে বা গণমাধ্যম কর্মী হিসাবে, আমরা অহরহ যে জিনিসটা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা যারা ছিলেন, বিশেষ করে এই যে নাহিদ ইসলাম তো একজন এই সরকার উপদেষ্টা ছিলেন, সেখান থেকে তিনি যখন একটি দল গঠন করলেন এবং গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে মত প্রকাশ করছি, বারবার এটা নিয়ে তারা কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন। আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? গণমাধ্যমের মুখ বন্ধ করার স্বভাব তো আর নতুন না। আর আমাদের গণমাধ্যমের মধ্যেও তো অনেক গ্রুপিং আছে, কেউ আওয়ামী মাইন্ডেড আছে, কেউ বিএনপি মাইন্ডেড আছে, এক একজনের মাইন্ড নিয়ে এক একজন চলে। গণমাধ্যম কর্মী শুধু ঢালাও ভাবে গণমাধ্যম কর্মী বললে তো হয় না। নিরপেক্ষ গণমাধ্যম কর্মী কয়জন? নিরপেক্ষতার সাথে একদম সলিড, যেটা দেখবে, যেটা বিশ্লেষণ করবে যে না আমার অনুসন্ধান এটা ঠিক আছে, এমন গণমাধ্যম কর্মীর সংখ্যা কিন্তু খুবই কম। তবুও আপনার গণমাধ্যমের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটাকে যে হস্তক্ষেপ, সেদিন আমি বলেছি যে আসলে পুরাতন নতুন বোতলে ঢালা ছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে আপনি গণমাধ্যমের হাত পা বেঁধে দিবেন, গণমাধ্যমে কোনো কিছু বললেই তাদের এই যে একজন গণমাধ্যম কর্মী, তাকে এই যে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে কেন? তিনি চাঁদাবাজের ভিডিও উনি ধারণ করেছিলেন, এই কারণে তাকে হত্যা করা হয়েছে। যদিও কিন্তু একদিন পরে কিন্তু পুলিশ এবং অন্যান্য তারা কিন্তু অর্থাৎ বিএনপির উপরে যেন কোনো মানে প্রভাব না পড়ে, তাদের গায়ে যেন কোনো ময়লা না পড়ে, এই কারণে এখন এটা চেষ্টা চালানো হচ্ছে অন্য কিছুতে। যাই হোক আপনার, তবে দিন শেষে
গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও হতে হবে নিরপেক্ষ, আবার গণমাধ্যমের যারা কাজ করছেন তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করার স্বাধীনতা দিতে হবে। আমাদের গণমাধ্যম যারা আমরা কাজ করছি, আমাদের জন্য যে আইন প্রণয়ন করছে, একটা সময় তো এটা ছিল না। একটা সময় কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু স্বাধীনই ছিল। তারপরে এই যে আইসিটি অ্যাক্ট করা হলো, এই যে আইসিটি অ্যাক্টের মাধ্যমে গণমাধ্যমের মুখটাকে বন্ধ করার জন্য যে একটা আইন করা হলো, অনেকটা তিক্ততার সাথেই করা হয়েছে। কিন্তু দিন শেষে কিন্তু জনগণ কি চায়, যে একজন গণমাধ্যমের কাছে যে উনি একজন গণমাধ্যম মানে কি জনগণের বার্তা, জনগণের যে শেকড়ের কথাটি, এইটি কিন্তু জনগণ কিন্তু জানাতে পারেন না, জানান কিন্তু একজন গণমাধ্যম কর্মী। তো গণমাধ্যম কর্মী যদি জনগণের মুখের ভাষা, তার মনের কথাটি জানানোর জন্য এটা যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, তাহলে এই দেশে আপনি স্বাধীন থেকেও তো পরাধীন। সানি, আজ আমাদের সময় একেবারেই শেষ, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। দর্শক, আজ সময় একেবারেই শেষ, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।